নমস্কার সকলকে। ডাকবাংলা.com-এর পাতায় কবিতার আড্ডাঘরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলের সময় ভালো কাটছে। আমরা আস্তে আস্তে অন্ধকার সময় থেকে বেরিয়ে আসছি, অতিমারি থেকে বেরিয়ে আসছি, অন্তত সেই আশা তো করাই যায়। আর সেই সুসময় কবিতা আমাদের সঙ্গী হবে না সেটাও হতে পারে না। কবিতার আড্ডাঘরে আপনারা যারা আমার সঙ্গী তারা জানেন যে আমি নিজের লেখা কবিতা পড়ে শোনাই। আজকে প্রথমবার একটু অন্যরকমভাবে ভাবতে ইচ্ছে করলো। আগে একটা লেখা পড়ে শোনাই, তারপর গল্পটা বলছি। সেই ঘরটা মনে পড়ে। আমি যখনই জীবনের গনগনে রোদে তেতে পুড়ে, আমি যখনই বাকিদের আর নিজের মিথ্যে ক্লান্ত হয়ে সকলের সঙ্গে লড়ে নিজের কাছে হেরে যখনই ওই ঘরটায় যেতাম, ওই হালকা গাঢ় খয়েরি রঙের ঘরটা, ভারী দয়ালু সেই ঘর যে নিজের নরম মুঠোর মধ্যে আমাকে লুকিয়ে ফেলত। যেমন কোনো মা তার বাচ্চাকে আঁচলে ঢেকে নেয় আর ভালোবেসে বকুনি দেয়, এ কেমন অভ্যেস তোমার, দুপুরের জ্বলন্ত রোদে এদিক ওদিক ঘুরে বেড়াও। সেই ঘরটা মনে পড়ে। একটু চেষ্টা করেই যাকে খুলতে হতো আঁটো আর বেশ ভারী সেই কাঠের দরজা, ঠিক যেন কোনো বদমেজাজি বাবা নিজের খড়খড়ে বুকে আদরের সমুদ্রকে লুকিয়ে রেখেছে। সেই কেদারা আর তার সেই জোড়া যমজ বোন, আমার বন্ধু ছিল ওরা দুজনেই। সেই অবাধ্য ঠোঁট কাটা আয়না যার মনটা ছিল ভালো, সেই বাঁকাচোরা আলমারি যে বুড়ি মার মতো এক কোণে দাঁড়িয়ে আয়নাকে শাসন করত সারাক্ষণ, আর ছিল ছোট্ট এক ফুলদানি, ভারী শয়তান। সারাক্ষণ এদের দুজনকে দেখে মুখ টিপে হাসত সে। সেই জানলা যেন বোঝাপড়ায় ভরা এক চিলতে হাসি, আর জানলার গায়ে ঝুঁকে পড়া গাছের পাতারা সেই অস্ফুট সবুজের ঝাঁক। তাকে আর দেরাজে মুখ গোমড়া করে পড়ে থাকা গম্ভীর সেই সব বই, যারা অপেক্ষা করে আছে কখন আমি কিছু জানতে চাইব। মাথার কাছে আমার ঘুমের সাথী, ক্লান্তির উপশম, নরম মনের সেই বালিশ যার কোলে মাথা রেখে আমি ছাদের দিকে তাকিয়ে থাকতাম। ছাদের কড়িতে বর্গায় কত না কাহিনীর টুকরো লেগে থাকত। টেবিলে রাখা আর দেয়ালে টাঙানো কত কত ছবি, সকলে আমার দিকে তাকিয়ে থাকত, বিশ্বাস ভরে হাসত। তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি একদিন তাদের ছেড়ে এমনভাবে চলে যাব আমি, আর এমনভাবেই চলে যাব যে আর কোনো দিন ফিরে আসব না। এখন আমি যে বাড়িতে থাকি বড়ই চমৎকার তার সব কিছু। কেবল মাঝে মাঝেই এখানে চুপচাপ বসে ভাবি, সেই ঘরটা কথা বলতো। কেন বলছি আজ ব্যতিক্রম করলাম? কেননা এই লেখা আমার নয়, অথচ আমারই। ধাঁধাটা তাহলে এবার সমাধান করে দিই। আমি পড়লাম আমারই করা বাংলা অনুবাদ, যার মূল রচয়িতা জাভেদ আখতার। তার একটি সংকলন আছে ইন আদার ওয়ার্ডস, যেখানে তার উর্দু নজম এবং ইংরেজি অনুবাদ পাশাপাশি রয়েছে। তো জাভেদ সাহেবেরই অনুরোধে কয়েক মাস আগে আমি মূল উর্দু থেকে বাংলায় তার নজমগুলি, কবিতাগুলির তর্জমা শুরু করি। সে গল্পও আস্তে আস্তে বলবো। শেষমেশ সেটি বই হয়ে বেরিয়েছে। এই কয়েকদিন আগেই কলকাতা লিটারেরি মিট হয়ে গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের পর জাভেদ সাহেব এসেছিলেন। এই বই সেখানে উদ্বোধন হলো আর মানুষের হাতে হাতে পৌঁছলো। জানি না কতটুকু পেরেছি জাভেদ আখতারের মতো একজন বিরাট বড় মাপের কবির কবিতাকে বাংলায় তুলে ধরতে, কিন্তু উর্দু যেহেতু আমার প্রিয় ভাষার একটি, এবং অবশ্যই জাভেদ আখতার সাহেব আমার অসম্ভব প্রিয় কবি, আমি ভালোবেসে কাজটা সময় দিয়ে করেছি। তারই ফসল এই বই, যে বইয়ের বাংলা নাম হয়েছে অন্য কথায়। একবার বইটা আগে দেখিয়ে দিই। অন্য কথায় জাভেদ আখতারের কবিতা, আমার অনুবাদ, প্রকাশ করেছেন দেজ।
এই লেখাটির নাম চোখের জল। অন্য কারো দুঃখ শুনে এই যে আমার চোখের পাতায় আজ এক ফোঁটা জল এসেছে, কি আসলে সাক্ষী কিসে আমার ব্যথা যন্ত্রণা আর বন্ধুত্বের, নাকি প্রমাণ সারা জীবন সত্যি থাকার আলোটুকুর? এক ফোঁটা জল বলছে বুঝি আমার মধ্যে স্পর্শকাতর যে মন আছে, সে আজ কারো মন ছোঁয়া কাহিনী শুনে ব্যথায় কাতর। অন্য কারো আগুনে সে জ্বলছে নিজেই, গলছে নিজেই। কিন্তু তখন প্রশ্ন আসে আমার মনে, কাহিনী তো শুনলাম এখনই, জলও কি এক্ষুনি এলো? তার মানে এই চোখের জল কি এর আগে কোথাও ছিল না? আমার বরং সন্দেহ হয় কোথাও ছিল। আমার মন আর চোখের পাতার মাঝখানে যে দূরত্বটা, যেখানে সব ভাবনা শহর আজও বেঁচে, যেখানে সব স্বপ্ন কবর শোয়ানো আর ভালোবাসার ঝলসে যাওয়া বাগান জুড়ে তিক্ততা গাছ দাঁড়িয়ে আছে, আর কিছু নেই। তারপরে আর একটু গেলেই জটিলতার অরণ্যানী। আমার চোখের এক ফোঁটা জল হয়তো বহু বছর ধরে ওইখানেই লুকিয়েছিল। যার কোলে সে জন্মেছিল, সে দুঃখ তো কবেই দুনিয়াদারির হাতে খুন হয়েছে। তাহলে সেই একটি ফোঁটা জলের অনাথ একটি ফোঁটা, ঠিকানাহীন আর বেওয়ারিশ একটি ফোঁটা কি করত সে? না আছে বিশ্বাস কোনো, আর না সে জানে পথের হদিশ। চোখের জলের একটি ফোঁটা, একলা ফোঁটা, হাঁটতে হাঁটতে ভীত ও সন্ত্রস্ত হয়ে থমকেছিল। সে পথ দিয়ে আজ এতদিন পর কারো দুঃখ মিছিল পার হলো যেই, চোখের জলও ভাবল যদি এর পিছু নিই মিলতে পারে পৌঁছে যাবার ঠিক ঠিকানা। তাই সে অন্য এক কাহিনীর আঙুল ধরে, অন্য কারো বিষণ্ণতা রুমাল করে, তার ব্যাপারেই সত্যি মিথ্যে প্রশ্ন নিয়ে আমার চোখের পাতার কাছে পৌঁছলো আজ। এর পিছনের গপ্পটা বলি, কিভাবে এই অনুবাদ গ্রন্থ তৈরি হলো। হঠাৎ একদিন জাভেদ আখতার সাহেব আমাকে ফোন করলেন। তার ফোন তো এমনিতে আসে না। বহু বছর আগে এই কলকাতা লিটারেরি মিটের দৌলতেই তার সঙ্গে আলাপ হয়েছিল, একটা সেশনও আমরা করেছিলাম। তো তিনি হঠাৎ ফোন করে বললেন যে আপ মেরে নজমোं का তর্জমা করেंगे। আমি হাতে চাঁদও পেলাম এবং একই সঙ্গে শিউরেও উঠলাম যে এত বড় মাপের একজন কবির অনুবাদ আমি কি করতে পারবো। তো আমি বুঝলাম যে ওর কোনো এক কারণে আমার ওপর স্নেহ, প্রশ্রয়, ভরসা তিনটেই রয়েছে। তারপর কাজটা শুরু হলো। জাভেদ সাহেব অনেকখানি সময় দিয়েছেন এই বইয়ের পিছনে, বারবার জুম মিটিং করেছেন, আমার তর্জমা শুনেছেন, নিজের মতামত জানিয়েছেন, আমাদের সাহায্য করেছেন ভীষণভাবে সঙ্গীতা দত্ত। আমি অবশ্যই বলবো মালার কথা, মালবিকা বন্দ্যোপাধ্যায়, যে না হলে এই উদ্যোগ সম্ভবই হতো না। অপু, যে নাকি রাত দিন এক করে বইটা ছেপে বার করে ফেলেছে সময় মতো। আর অবশ্যই ডাকবাংলার সম্পাদক সঞ্চারী, আমাদের বন্ধু, সে এই বইয়ের পুরো তৈয়ারির পিছনে যে শ্রম, যে ভালোবাসা, যে সময় ব্যয় করেছে তার কোনো তুলনা হয় না। তবে গিয়ে একখানা তর্জমার বই মানুষের হাতে পৌঁছেছে। আবার বলি, দেশের উদ্যোগ এই বই কলেজ স্ট্রিটে এবং দেশের অন্যান্য জায়গায় আপনারা এই বই পেতে পারেন। এর বাংলা নাম অন্য কথায়, জাভেদ আখতারের কবিতা আমার তর্জমায়। আর দু একটা লেখা পড়ি, তারপর না হয় একটা ছোট্ট লেখা পড়ি। আসলে মুশকিল হচ্ছে যে অনুবাদ পড়ে শোনানোর জন্য আসলে মূলটাও পড়লে ভালো হয়, তাহলে স্বাদটা পাওয়া যায়। কিন্তু আমাদের তো ছোট ছোট পর্ব, এত সময় আমরা পাই না, তাই আমি কেবল বাংলাতেই পড়ছি। কিন্তু এই বইটা সংগ্রহ করলে আপনারা মূলের যে স্বাদ সেটাও সঙ্গে সঙ্গে পাবেন, যা দুঃসাধ্য। বরং এই একটা লেখা আমি বরং উর্দুতেও পড়ি, বাংলাতেও পড়ি, পড়ে আজকের অনুষ্ঠান শেষ করি। আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি। দুশওয়ারি, আমার খুব প্রিয় নজম এটি। দুশওয়ারি। मैं भूल जाऊं तुम्हें अब यही मुनासिब है, मैं भूल जाऊं तुम्हें अब यही मुनासिब है, मगर भुलाना भी चाहूं तो किस तरह भूलूं, कि तुम तो फिर भी हकीकत हो, कोई ख्वाब नहीं। यहाँ तो दिल का ये आलम है, क्या कहूँ कमबख्त, भुला न पाया ये वो सिलसिला जो था ही नहीं, वो एक ख्याल जो आवाज़ तक गया ही नहीं।
वो एक बात जो मैं कह नहीं सका तुमसे, वो एक रब्द जो हम में कभी रहा ही नहीं, मुझे है याद वो सब जो कभी हुआ ही नहीं। এই 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 ছোট্ট লেখাটার অনুবাদ করার সময় আমাকে ভারী বেগ পেতে হয়েছিল, কেননা আমি জাভেদ সাহেবকেও পরে বললাম, অনুষ্ঠানেও বলছিলাম যে উর্দু এত মিষ্টি একটা ভাষা যে অনেক সময় তিরস্কার বা ভর্ৎসনা করলেও খুব মিঠে শোনায়। যেমন এই 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 যে পংক্তিটা, ইহা তো দিল কা ইয়ে আলম হ্যাঁ ক্যা कहूँ কমবখ্ত, দিলকে কমবখ্ত বলে তিরস্কার করছেন। কমবখ্তের এরকম মিঠে বাংলা তো হয় না। আমি যেটা করেছি তা কমবখ্তের ধারে কাছেও নয়। সব ভাষা তো সব পারে না, বা সব মানুষও সব পারে না। চেষ্টা করেছি। এই লেখাটা দিয়ে আজকের ডাকবাংলার পাতায় কবিতার আড্ডাঘর শেষ করছি। যা দুঃসাধ্য। তোমায় ভুলেই যাই এবারে, এটাই এখন উচিত। তোমায় ভুলেই যাই এবারে, এটাই এখন উচিত। কিন্তু যদি ভুলতেও চাই, কেমন করে ভুলি? কারণ তুমি স্বপ্ন তো নও, বরং বাস্তব। মনের এমন পরিস্থিতি এদিকে, অথচ কি আর বলি, হতচ্ছাড়া ভুলতে সে পারেনি সেসব সিলসিলা যা ছিলই না। সেই যে সে এক ভাবনা যে আর স্বর অবধি পায়নি যেতে, একটা কথা যা কখনো বলতেও পারিনি তোমায়, সেই এক সম্পর্ক যা হয়নি আমাদের মধ্যে। আমার সে সব মনে আছে, যা কখনো ঘটেও নেই। ভালো থাকবেন সকলে। ডাকবাংলার পাতায় কবিতার সঙ্গে আবার দেখা হবে।